আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাইবান্ধায় অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে অনেকে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দোকান কিংবা ভ্যান চালকও এতে আসক্ত হচ্ছে। মোবাইল অ্যাপ ও বেটিং সাইটের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হচ্ছে সেখানকার মানুষ। ডিজিটালাইজেশনের যুগে স্মার্টফোন আর প্রযুক্তির ব্যবহারে ছেয়ে গেছে গোটা দেশ। আর এই প্রযুক্তিকে ব্যবহার করেই প্রতিনিয়ত অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন সমাজের নানা বয়সী মানুষ। যেখানে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, জেলে, চায়ের দোকানি কিংবা ভ্যান চালক। সেখানে বসে কেসুয়ে খেলতেছে। এই অনলাইনে জুয়া এমন একটা হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা একদম সমস্যা, খুব সমস্যা বাদে দিচ্ছে। এটা মারাত্মক ব্যাধি, ক্যান্সারের থেকেও ভয়াবহ। অনলাইন জুয়ায় টাকা হারিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে গাইবান্ধায়। আমার মামা 7 লক্ষ টাকা অনলাইনে হারিয়ে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছেন আখেরাত দেশে। সে ক্যাসিনোয় ছিল, খেলোয়াড় ছিল, ক্যাসিনো খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। সব সে নিজে বেছে নিছে, সে আত্মহত্যা করছে। সচেতন মহলের নাগরিকদের মতে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি না করা হলে এই জুয়া আগামী সময়ে ভয়াবহ আকার রূপ ধারণ করবে। অনলাইন জুয়া এরপরে দেশকে ধ্বংস করে ফেলবে। কোনো উপায় নেই অনলাইন জুয়াকে এখনই প্রতিরোধ করতে হবে। অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ত জুয়ারুদের গ্রেপ্তার ও অনলাইন জুয়া দমনে সার্বিকভাবে কাজ করছে পুলিশ, এমনটি জানান পুলিশের এই কর্মকর্তা। অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আপনারা জানেন এই মাসেও আমরা 6 জন জুয়ারিকে আমরা গ্রেপ্তার করে নতুন আইন আমরা ইতিমধ্যে চালান করেছি। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়ার লাগাম টেনে না ধরা হলে সমাজ কিংবা জাতি ধ্বংসের পাশাপাশি আগামীর প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। জুলাই যোদ্ধা শহীদ রুদ্র সেনের মায়ের কান্না এখনও থামেনি। 24-এর আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। পরিবারের প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে রুদ্রকে স্মরণ করছে। সদরের পাহাড়পুর এলাকার সুবীর কুমার সেন ও শিখা দম্পতির একমাত্র ছেলে রুদ্র সেন, যাকে সারা দেশের মানুষই রুদ্র সেন বা রুদ্র হিসাবে চিনে। আমরা আজকে তাদের বাসায় এসেছি। রুদ্র আমাদেরকে ছেড়ে 2024 সালের 18 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন। সন্তান হারার এটা কষ্টটা কেউ তো বুঝবে না, যার গেছে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। ও যখন ভার্সিটিতে ছিল তখন আমি বললাম যে বাবা তুই ম্যাক্সে চলে যাবে, বলে মা এখানে হাজার হাজার লোক আছে, কারোর কিছু হচ্ছে না, আমার হবে, এই কথাটাই আমার মনে লাগে। ছোট জন্মের পর থেকে যে এই যে বড় হলো, এই বড় হওয়ার মুহূর্ত পর্যন্ত শেষ পর্যন্ত সব স্মৃতিগুলো খালি মনে করে সারাদিন। খুবই ভালো ছাত্র ছিল সে। A+ গোল্ডেন ছাড়া ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত কোনোদিনের নিচে রেজাল্ট হবে। শাহজালালে চান্স পেয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হলো, কিন্তু সাবজেক্ট আশানুরূপী না হয় সে শাহজালালে গেল। অত্যন্ত মেধাবী বিনয়ী একজন ছাত্র। তাকে এই এলাকার মানুষ সহ বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে খুবই পছন্দ করতেন। এমন এই ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাই করি নাই যে এইভাবে রুদ্রকে আমরা হারিয়ে দেবো। একদিন হঠাৎ করে শুনবো যে রুদ্র নাই, এটা আমরা আমাদের ভিতর থেকে কখনো হয় না। এখনো আমরা অনুভব করি যে রুদ্র হয়তো কখনো কখনো আছে, হয়তো একদিন আসবে। ওর আসলে ভার্সিটি লাইফ কেমন ছিল আসলে গল্প করতো আমাদের সাথে, মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হইতো। আমি তো বলছিলাম যখন শুনলাম যে রুদ্র আর নেই, আসলে আমি করতে পারিনি। আসলে এলাকাবাসী বা তার আত্মীয় স্বজনের এখন তাকে তার স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে এবং তার অনেক কথাই শুনে তারা অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। বগুড়ার মহাস্থানগড়ে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় সম্প্রতি একটি স্থাপনা নির্মাণ শুরু হয়। জেলা পরিষদ এতে অর্থ বরাদ্দ দেয়, কিন্তু প্রত্নতাত্ত্বিক জায়গায় অনুমতি ছাড়া এই ধরনের কাজ বেআইনি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই নির্মাণ কাজে আপত্তি জানিয়ে জেলা প্রশাসককে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালতে। মহাস্থানগড় বাংলার প্রাচীনতম এবং বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রায় ২৫০০ বছরের পুরনো এই স্থানটি প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর হিসেবে পরিচিত ছিল। মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজত্বের ঐতিহাসিক ধারাবাহিকতা এবং প্রাচীন বাংলার নগর সভ্যতার প্রথম উন্মেষ ঘটেছিল এই স্থানটিতে। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে ১৫০০ শতক পর্যন্ত বিভিন্ন সময়ে এই স্থানটি সমৃদ্ধ নগরী ও রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। মহাস্থানগড়ে রয়েছে হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাহমাতুল্লাহি আলাইহির মাজার। জেলা পরিষদের অর্থায়নে মাজার সংলগ্ন এলাকায় বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এতে আপত্তি জানায়। বিষয়টি বর্তমানে আদালতে গড়িয়েছে। সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় এ ধরনের নির্মাণ কাজ করার আগে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পুরাকীর্তি সংরক্ষণ আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ ধরনের নির্মাণ কাজের সুযোগ নেই। ২০১০-১২ সালের দিকে যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্নস্থানটি সুরক্ষিত রাখার জন্য, যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল যেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রত্নস্থানটি সুরক্ষার কাজে সহযোগিতা করার জন্য একটি পত্র দিয়ে তার কাছে সহযোগিতা করতে বলি এবং স্যার এই বিষয় করে একটা ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি বন্ধ আছে। মহাস্থান আমাদের অত্যন্ত গৌরবজনক একটা প্রত্ন অঞ্চল এবং প্রাচীনতম নগর, যেখানে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব যুগে। 2011-12 দিকে একটা বড় ঝামেলা হয়েছিল যে তখনকার মাজার কমিটি তারা এখানে মহাস্থানগড়ের ভেতরেই মহিলাদের জন্য একটা বিশ্রামাগার করবে বলে খনন শুরু করে, কিন্তু তারা জানে না বা জানলেও মানে না বোধ হয়। নর্মাল একটা আইন সবাই মানার উচিত বা মানতে বাধ্য বলবো, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে অঞ্চল আছে সেই অঞ্চলের থেকে অন্তত 15 ফিটের ভিতরেও, তার বাইরে 15 ফিটের ভিতরেও কেউ কিছু হাত দিতে পারবে না। ২০১২ সালে উচ্চ আদালতও এ প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণে একাধিক নির্দেশনা দিয়েছেন। ববিন রহমান, দীপ্ত সংবাদ, বগুড়া। আগামী ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আজ থাকছে এ নিয়ে প্রতিবেদন। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বজ্র ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সূঁচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। এদিকে দুর্গন্ধ ও দূষিত হওয়ার কারণে স্থানীয়দের একমাত্র পানির উৎস ঝিরি থেকেও ব্যবহার করা যাচ্ছে না পানি। হাসপাতালে এই যে সুইচ বলে, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে ছুরি যা হয়তো এখানে ডুবে আছে, নামতে গেলে তো আমাদের এটা আতঙ্কিত হয়ে যায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের। কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না হয়। তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, ভালো ময়লাগুলো একদম নদীতে চলে যায়। ওদিকেও মনে করেন ছোট ছোট যেগুলো জিরি আছে, জিরির মধ্যে মানুষ গোসল করতেছে, বাচ্চা নিয়ে মনে করেন এদিগুলো মাদ্রাসা যায়, স্কুলে যায়, আমরা আসা যাওয়া করতে পারি না। এই দুর্ঘটনা পুরো বান্দরবান শহরে এটা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা।
পৌরসভা ময়লাগুলো সব ওইখানে স্থায়ী আটকানো, ওনারা কোনো কিছু করেন নাই। বৃষ্টি হলে এভাবেই আছে, কিন্তু এবারে যে পরিমাণ আসছে এটা তো আর চাষ করার মতো না। এটা যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণে, কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্স ও স্পেনে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন ফ্রান্সের বোর্তো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে নিজেই সরে গেছে। ভয়াবহ দাবানল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। হামলায় এক নাবিক নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের সামরিক অভিযানের কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলা এবং বাব আল মানদেব প্রণালী বন্ধের শঙ্কায় এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন আরও কঠিন করে তুলছে পশ্চিম এশিয়ার যুদ্ধের সমীকরণ। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমন খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। ওয়াশিংটন তেহরানের হামলা পাল্টা হামলায় কিভাবে ইসলামাবাদও জড়িয়ে পড়তে পারে, এই নিয়ে এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা যায় হরমুজ প্রণালীর আধিপত্য ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান উত্তেজনার পারদ ছড়াচ্ছে লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী পর্যন্ত। এছাড়া সীমান্তে সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠা অন্যতম কারণ। এমনকি সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলা সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই যখন অবস্থা, তখন বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির কারণে বড় ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়ার ঝুঁকিতে রয়েছে পাকিস্তান। কারণ চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো হামলাকে নিজেদের উপর হামলা হিসেবে দেখে ইসলামাবাদ। এমনকি বিতর্কিত ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি আরবের এলাকায় সেনাও মোতায়েন রেখেছে পাকিস্তান। ইতোমধ্যে হুথিদের উপর ক্ষোভও ঝেড়েছে দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ উত্তেজনা বাড়লে যে কোনো সময় লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীটি হুথিরা বন্ধ করে দেওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। পাকিস্তান সহ অনেক দেশের তেল গ্যাস আমদানিতে এই রুট অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এটি হুমকিতে পড়লে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ থেকে লড়াইয়ের ময়দানে নামার ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া গত বছর সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ আলোচনা আরও বেশি ভাবাচ্ছে। এমনকি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল গোলাম মোস্তফার মতে, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন। তবে হুথিরা যদি সৌদি আরবে তাদের হামলার পরিধি বাড়ায়, তাহলে পরিস্থিতি বদলাবে বা কঠিন সিদ্ধান্ত নিতে ইসলামাবাদ বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন অবসরপ্রাপ্ত এই জেনারেল। বিশ্লেষক ও পাকিস্তানি কর্মকর্তাদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে শুধু কূটনৈতিক তৎপরতা বাড়ানোই নয়, বরং জ্বালানি সরবরাহের যে নৌরুটগুলো ঝুঁকিতে রয়েছে সেগুলোকে ঝুঁকির মুক্ত করাই এখন ইসলামাবাদের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।